দিকে চলে এলো, হলো খুব সোজা। ওই আবার ডেটা অ্যানালাইসিস, রিগ্রেশন, ঠিক আছে, হলো ইনপুট ওয়াই রেঞ্জ। ওয়াই মানে কিন্তু বাই ডিফল্ট কম্পিউটার প্রোগ্রামিং এ করা আছে ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হচ্ছে ওয়াই। উল্টো পাল্টা করে দিলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তাহলে ওয়াইটা প্রথমে দিতে হবে আমাকে, এটা দিলাম, হলো ইনপুট এক্স রেঞ্জ, এক্স এর সিলেকশন করছি, এক্স এটা হয়ে গেল। আবার ওই একই জিনিস লেভেল, আমি তো লেভেল 6 দিয়েছি, লেভেল, হ্যাঁ হলো। এবার আউটপুট রেঞ্জকে এনেবল করলাম, ভেতরে ক্লিক করলাম, কোথায় দেখতে চাই আমি এইখানে দেখতে চাই, হলো। এগুলো কিছু দরকার নেই আমার, এই প্রবাবিলিটি প্লট, রেসিডিউয়াল লাইন ফিট এগুলো দরকার নেই। ওকে, এবার এখান থেকে কি বোঝা যায়? এবার রিগ্রেশনে তো আমরা জানি যে y ইকুয়াল টু bx প্লাস c। y মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, b মানে রিগ্রেশন কোএফিসিয়েন্ট, x মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, c মানে হচ্ছে মানে এরর, এই সরি এরর বলছি, y ইকুয়াল টু bx প্লাস c মানে c হচ্ছে ইন্টারসেপ্ট বা কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এখানে আমি কি করে রিড করব যে এখানে আমার b এর ভ্যালুটা কত? b এর ভ্যালুটা হচ্ছে এইখানে পাবো, এই যে এটা হচ্ছে ইন্টারসেপ্টের ভ্যালুটা, এইটা, আর এটা হচ্ছে b এর ভ্যালু, এটা ইন্টারসেপ্টের ভ্যালু আর এটা b এর ভ্যালু। এই যে x দিয়ে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট, নেগেটিভ রিগ্রেশন, ওই যে নেগেটিভ কোরিলেশন পেয়েছি ওই জন্য নেগেটিভ রিগ্রেশন হয়েছে ন্যাচারালি, নেগেটিভ রিগ্রেশন। তার মানে বলতে চাইছে যে এক ইউনিট চেঞ্জ ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কজেস দিস ইউনিট চেঞ্জ ইন দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে যেহেতু আমি র্যান্ডম নাম্বার নিয়েছি সেজন্য ভালোভাবে রিফ্লেকশনটা হচ্ছে না ঠিকমতো, মানে এটা একটা সংখ্যা দিয়ে আমি অঙ্ক করে দেখাচ্ছি, এটা অ্যাকচুয়াল ডেটা নয়। অ্যাকচুয়াল ডেটা হলে বোঝা যেত যে সত্যি 1 ঘন্টা বেশি পড়লে হয়তো 3-4 মার্কস বা 5 মার্কস 6 মার্কস হয়তো বাড়ে, মোস্ট প্রবাবলি। আর এটা হচ্ছে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট মানে কি? মানে সে পড়ুক আর না পড়ুক 46 কিন্তু সে পাবেই। গল্পটা কিন্তু সেটাই। আমি ভালো করে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। গরুকে খাবার দিচ্ছি, গরু আমাদেরকে দুধ দিচ্ছে, তাই তো? এবারে গরু কতটা দুধ দেবে সেটা ডিপেন্ডেন্ট আপন অ্যামাউন্ট অফ ফিড। যত বেশি খাবার দেব তত বেশি আমাদেরকে দুধ দেবে, এটা ধরে নেওয়া হয়, ধরে নিচ্ছি। এবার গরুকে যদি আমি খাবার না দিই সে গরু কি তারপর দিন সকালে দুধ দেবে না? দেবে। তাহলে কোশ্চেন সেইটা নয়, তার মানে গরু নর্মাল কন্ডিশনে একটা দুধ তো দেয়, কিন্তু খাবারটা দেওয়ার জন্য এক্সট্রা কত দুধ দিচ্ছে সেটা হচ্ছে এক্স। আর গরু নর্মাল কন্ডিশনে কত দুধ দেয় সেটা হচ্ছে ইন্টারসেপ্ট। মানে কেউ পড়ুক আর না পড়ুক যাই করুক সে 46 কিন্তু পাবে। তারপরে পড়ার উপর ডিপেন্ড করে তার বাড়া কমা কিছু একটা হবে, এদিক ওদিক হবে। এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন আর কি। বোঝা গেল? সিম্পল ভাবে বোঝালাম, একদম রিগ্রেশনের মানে এর থেকে সরল ব্যাখ্যা কিছু হতে পারে না, একদম সোজা ভাবে বলে দিলাম ব্যাপারটা কি জিনিস। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা রিগ্রেশন হয়ে গেল। এইবার হচ্ছে অ্যানোভা, তাই তো? তাহলে অ্যানোভাতে আমাকে মোর দেন 2 গ্রুপ রাখতে হবে। এটা হচ্ছে এ ধরনের ফিড, ঠিক আছে? আরেক ধরনের ফিড হচ্ছে বি, আরেক ধরনের ফিড হচ্ছে সি, ঠিক আছে? এখানে কিছু র্যান্ডম নাম্বার জেনারেট করে দিচ্ছি। ওটা 40 থেকে 50 এর মধ্যে করেছিলাম তো, আমি সিগনিফিকেন্ট ডিফারেন্স যদি দেখাতে চাই তাহলে এটাকে 10 থেকে 20 এর মধ্যে করি। আর এটাকে করি একটু বাড়িয়ে দিই, এটাকে করি 70 থেকে 80। এবার আমি কোশ্চেনটা বলছি কি করে আমার কাছে
কাছে 3 ধরনের ফিড আছে, ABC। 70টা করে অ্যানিমেল আছে, 210টা অ্যানিমেল আছে। 210টা অ্যানিমেলকে 3টে গ্রুপে ভাগ করে দিচ্ছি, 70টা 70টা 3টে কোম্পানি আমার কাছে এসছে, তারা খাবার বানায়, অ্যানিমেলের ফিড বানায়, ঠিক আছে। সে ফর এক্সাম্পল যে গোটের ফিড বানায়, তো এ কোম্পানি বলছে যে আমার ফিডটা ভালো, বি বলছে আমার ফিডটা ভালো, সি বলছে আমার ফিডটা ভালো। সত্যি কোন ফিড ভালো সেটা আমাকে দেখতে হবে। তাহলে তখন কি করব, আমি 3 জনের কাছে ফিড নিলাম, এ ফিডটা প্রথম 70টা অ্যানিমেলকে খাওয়ালাম। অ্যানিমেলগুলো এই 210টা অ্যানিমেল সবাই সমান, কোনো ভ্যারিয়েশন নেই তার মধ্যে, সেম এজ, সেম সেক্স, সেম এনভায়রনমেন্টে হচ্ছে, সব কিছু সব একই রকম ধরে নিচ্ছি, কারণ অ্যানোভাতে আমাকে অ্যাজাম্পশনে ধরে নিতে হবে হোমোজিনাস পপুলেশন থেকে এসেছে, মানে ভ্যারিয়েন্স নেই, মানে ইকুয়াল ভ্যারিয়েন্সের মধ্যে বলছি। এবার প্রথম গ্রুপে দেখছি প্রত্যেক দিন ডেলি বডি ওয়েট গেইন হচ্ছে এত গ্রাম করে, 45 গ্রাম, 70 গ্রাম, 40 গ্রাম, 50 গ্রাম করে হচ্ছে। বি ফিডটা খাইয়ে 10, 15, 20 করে হচ্ছে, আর সি ফিডটা খাইয়ে 70, 80, 75, 72 করে হচ্ছে। দেখেই তো বোঝা যাচ্ছে যে সি ফিডটা সব থেকে ভালো, দেখে তো বোঝা যাচ্ছে। এবার সেটা অ্যানোভাতে কি করে পড়ে, সেটাই ডেটা অ্যানালাইসিস, অ্যানোভা সিঙ্গেল ফ্যাক্টর, এটা যেতে হবে অ্যানোভা সিঙ্গেল ফ্যাক্টর। এই 2 ফ্যাক্টর উইথ রেপ্লিকেশন, 2 ফ্যাক্টর উইদাউট রেপ্লিকেশন, এগুলো আরবিডি হয়ে গেল। সিঙ্গেল ফ্যাক্টর মনে হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা, মানে সিআরডি, কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন। তার মানে আমার ডিজাইনের মধ্যে 210টা অ্যানিমেল আছে, 210টা অ্যানিমেলকে আমি 3টে ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি, এবং আমি ভেবে নিয়েছি যে অ্যানিমেলগুলো সবাই সমান। ঠিক যেমন জমির এক্সাম্পল আমি বলেছিলাম, সব জায়গায় ফার্টিলিটি সমান, বৃষ্টিপাত সমান, টেম্পারেচার সমান, রিয়ারিং সব কিছু সমান। যেটুকু পার্থক্য এই বডি ওয়েট গেন বা সারের জন্য হচ্ছে, যেটুকু গেন হচ্ছে সেটুকু হচ্ছে শুধুমাত্র আমি যেটুকু দিচ্ছি সেটার জন্য, খাবারের জন্য হচ্ছে, বাকি সব সমান। তাহলে ইনপুট রেঞ্জ আমি দিলাম এখান থেকে ABC দিয়ে, হলো। এবার লেভেলস ইন দ্য ফার্স্ট রো, দেখো লেভেল তো সিলেক্ট করেছি ABC কে, এনেবল করতে হবে, হলো। আলফা মানে কি, লেভেল অফ সিগনিফিকেন্স, ঠিক বলেছে, লেভেল অফ সিগনিফিকেন্স মানে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল প্রবাবিলিটি অফ কমিটিং টাইপ 1 এরর, অথবা ম্যাক্সিমাম অ্যালাউয়েবল প্রবাবিলিটি অফ রিজেক্টিং এ ট্রু নাল হাইপোথিসিস। টাইপ 1 এররটাকে ভেঙে দিলাম, একটু ডিফাইন করে দিলাম, ব্যাপার একই। আমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্স রাখি, 5% মানে 0.05। আমি এটাকে চাইলে 1%ও করতে পারি, 0.01ও করতে পারি, ঠিক তো। আমি 5%ই রাখছি আপাতত। আউটপুট রেঞ্জ কোথায় দেখবো, এনেবল করলাম, আমি এখানে দেখবো, ওকে। এর ভ্যালু কত, আর ক্রিটিক্যাল ভ্যালু কত, 3, অনেক বেশি। তার মানে নাল হাইপোথিসিস রিজেক্টেড, তার মানে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, বুঝা গেল। অথবা আমরা পি ভ্যালু দিয়েও দেখতে পারি, এটা আছে তো, মানে অনেক কম, এটা অনেক কম, 0.05 এর থেকে কম, সেদিক থেকে দেখলেও এররের প্রবাবিলিটি 0.05 এর থেকে কম, তার মানে নাল হাইপোথিসিস রিজেক্টেড, এটাও একই ব্যাপার, ব্যাপার একই। আমি যেদিকে দেখি না কেন, এই ভ্যালু দিয়ে দেখি বা পি ভ্যালু দিয়ে দেখি, এইটা না, এই তো আছে, আর কি আছে। আর পাই চার্ট তো তোরা পারিস, পাই চার্ট করতে পারবি না, কি পাই চার্ট জানিস তো, পাই চার্ট জানিস না, হ্যাঁ। একটা ফার্মে 10টা মুরগি আছে, 4টে ছাগল আছে, আর 5টা গরু আছে, তো কত পার্সেন্ট অ্যানিমেল আছে, 10, 5, 5 আছে ধর, তাহলে 10 মানে 50% একটা, 25, ওইটা গোল করে দেখাবে, 50% একদিকে ইয়ে মুরগি, এদিকে 25% গরু, আর 25% হচ্ছে শিপ। এই তো থাকবে পরীক্ষা, আর কি থাকবে, কি টেস্ট জেড টেস্ট থাকতে পারে। আচ্ছা, কি টেস্ট জেড টেস্ট বলবে, কি টেস্ট জেড টেস্টের জন্য দুটো নিয়ে নিচ্ছি আমি, তাহলে অ্যানোভা 3টে গ্রুপের মধ্যে হয়, দেখি দুটো গ্রুপ আছে, কি টেস্ট করবো, সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, ওই ফিডের ব্যাপারে 3টে গ্রুপ ছিল বলে অ্যানোভা করেছিলাম, আমার কাছে দুটো গ্রুপ আছে, দুটো ফিড এসছে কোম্পানি, ঠিক আছে, ফি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি তাহলে, ঠিক আছে। ফি টেস্ট, ফি টেস্ট পেয়ার টু স্যাম্পল ফর বিং, এটা পেয়ার স্যাম্পল নয়, আলাদা আলাদা অ্যানিমেল আলাদা আলাদা খাবার খাচ্ছে। পেয়ার স্যাম্পল কোনগুলো, না, পেয়ার স্যাম্পল হচ্ছে একটা অবজারভেশন আরেকটা অবজারভেশনের উপর ডিপেন্ডেন্ট, যেমন ব্লাড সুগার বিফোর টেকিং মেডিসিন আর ব্লাড সুগার আফটার টেকিং মেডিসিন।
ব্লাড সুগার আফটার টেকিং মেডিসিনটা ডিপেন্ড করবে আগে কত ছিল সেটার উপরে। সেই জন্য দুটোর মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা তখন পেয়ার টি টেস্ট করতে পারবো। এইখানে তো পেয়ার টি টেস্ট করার কোনো দরকার নেই। এই অ্যানিমেলের কত বডি ওয়েট বাড়বে দ্যাট ইজ নট ডিপেন্ডেন্ট আপন ওই অ্যানিমেলগুলোর কত বডি ওয়েট বাড়ছে তার উপর, কোনো ডিপেন্ডেন্সি নেই। তাহলে আমার এখানে পেয়ার টু পেয়ার স্যাম্পল হবে না। এইবার কোনটা হবে? টু স্যাম্পল অ্যাজুমিং ইকুয়াল ভেরিয়েন্স আর টু স্যাম্পল অ্যাজুমিং আনইকুয়াল ভেরিয়েন্স। তাহলে এখানে হবে হচ্ছে টু স্যাম্পল অ্যাজুমিং ইকুয়াল ভেরিয়েন্স। কেন ইকুয়াল ভেরিয়েন্স বলছি? কারণ এই যে অ্যানিমেলগুলো এসছে সবকটাই একই রকম দেখতে, একই রকম বডি ওয়েট, একই এজ, একই সেক্স, একই রিয়ারিং প্যাটার্নের মধ্যে তারা থাকে। তার মানে তাদের ভ্যারিয়েন্স যে পপুলেশন থেকে তাদেরকে দিচ্ছি সেই ভ্যারিয়েশনের মানে পপুলেশন হচ্ছে ইকুয়াল ভ্যারিয়েন্স আছে, আনইকুয়াল ভ্যারিয়েন্স নয়। ব্যাপারটা হচ্ছে দুটো স্কুলের মধ্যে যদি কম্পারিজন করি, একটা স্কুলের সঙ্গে আরেকটা স্কুলের কম্পারিজন আমি কীভাবে করতে পারি? দুরকমভাবে করতে পারি। একটা স্কুলের মাধ্যমিকের রেজাল্টের সঙ্গে আরেকটা স্কুলের মাধ্যমিকের রেজাল্ট কম্পেয়ার করতে পারি, অথবা এরকমও তো কম্পেয়ার করতে পারি একটা স্কুলে ক্লাস 3 রেজাল্ট আর একটা স্কুলে ক্লাস 7-এর রেজাল্ট। প্রথম ক্ষেত্রে যেটা বললাম দুটো স্কুলেরই যদি মাধ্যমিকের কম্পারিজন করি তখন ইকুয়াল ভ্যারিয়েন্স। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে একটা হচ্ছে ক্লাস 3 স্টুডেন্ট তাদের রেজাল্টের সঙ্গে আমি কম্পেয়ার করছি ক্লাস 7-এর রেজাল্টের, তারা আনইকুয়াল ভ্যারিয়েন্স থেকে এসছে। বোঝা গেল? খুব সিম্পলভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম, মানে এত কথা অনেক তো থিওরি হ্যানা থানা আছে, আমি জাস্ট দু চার কথাই বলার চেষ্টা করছি আমি, যেন পরীক্ষাটাই উতরে যাওয়া হয়। তাহলে অ্যাজুমিং ইকুয়াল ভ্যারিয়েন্স দিলাম আমি, ভ্যারিয়েবল 1 রেঞ্জ দিলাম এখানে 1 রেঞ্জ, ভ্যারিয়েবল 2 রেঞ্জ দিলাম এখানে 2 রেঞ্জ হলো। হাইপোথিসাইজড মিন ডিফারেন্স, হাইপোথিসাইজড মিন ডিফারেন্স কি হবে? এবার চলে যাও টি টেস্টের নাল হাইপোথিসিস কি নাল হাইপোথিসিস কি টি টেস্টের? there is no significant difference, mu1 is equal to mu2। তাহলে হাইপোথিসাইজড মিন ডিফারেন্স কত? mu1 minus mu2 মানে কত? 0। তাহলে 0 লিখতে হবে। আমি অ্যাজুম করে নিচ্ছি তাদের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই, তাই তো? লেভেল আমি সিলেক্ট করেছিলাম, A1 থেকে সিলেক্ট করেছি, দেখে নাও A1 থেকে সিলেক্ট করা আছে, তাহলে লেভেল নিতে হবে। আলফা ওই একই 0.05 কিংবা 0.01, যেটা আমি বলবো কোশ্চেনে যেটা বলা থাকবে সেটা দেখে লিখতে হবে। আউটপুট রেঞ্জ এনেবল করলাম, অ্যাক্টিভেট করলাম, আমি এখানে দেখতে চাই আউটপুট রেঞ্জ। টি ক্রিটিক্যাল 2 টেল দেখবো আর টি স্ট্যাটিস্টিক দেখবো। টি স্ট্যাটিস্টিকের ভ্যালু কত? 57। আর টি ক্রিটিক্যাল 2 টেল টেস্ট। কেন 2 টেল টেস্ট? কারণ হাইপোথিসাইজড মিন ডিফারেন্স 0, mu1 is equal to mu2, there is no direction of the alternative hypothesis। অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে mu1 is not equal to mu2, আমি জানি না কোনটা বেশি কোনটা কম। যদি বলতাম যে mu1 is greater than mu2, তাহলে ডান দিকে খোঁচাটা ডান দিকে আছে, গ্রেটার দেন এর খোঁচাটা ডান দিকে, তার মানে রাইট টেল টেস্ট হয়ে গেল। আবার অল্টারনেটিভ হাইপোথিসিসে যদি বলতাম যে mu1 is less than mu2, তাহলে খোঁচাটা বাঁ দিকে আছে, মানে লেফট টেল টেস্ট হয়ে গেল। কিন্তু আমার এখানে অল্টারনেটিভ হাইপোথিসিসে কোনো ডাইরেকশন নেই। কেন নেই? কারণ আমি বলেছি হাইপোথিসাইজড মিন ডিফারেন্স 0 এবং আমি বলেছি যে mu1 is not equal to mu2। তাহলে ক্রিটিক্যাল 2 ভ্যালু হচ্ছে প্রায় 2 এর কাছাকাছি, এটা হচ্ছে 52, এটা 57, এটা 2। তাহলে ক্যালকুলেটেড ভ্যালু ট্যাবুলেটেড ভ্যালু থেকে বেশি, তার মানে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, সত্যিই তো আছে, দেখা যাচ্ছে। পাই চার্টটা লিখে দিচ্ছি। পাই চার্টের ক্ষেত্রে আমি ধরো একটা ফার্মে আমার আছে ক্যাটেল আছে, আমি এখানে অ্যানিমেল, ঠিক আছে, অ্যানিমেল আর এখানে নাম্বার, ঠিক আছে। ক্যাটেল আছে, আমি ধরে নিলাম আমার 25টা ক্যাটেল আছে, বাফেলো আছে 23, শিপ আছে 48, গোট আছে 57, ঠিক আছে, এইরকম আছে আমার টোটাল ফার্মে অ্যানিমেল আছে। আমি পাই চার্ট করবো, কী করে করবো? পাই চার্ট আমি দুরকমভাবে পাই চার্ট করতে পারি। আমি এটাকে সিলেক্ট করতে পারি, টোটালটাকে ইনসার্ট করতে পারি, নিয়ে পাই। এবার এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে, আমি যে ডিজাইনটা আমার পছন্দ আমি বললাম যে ঠিক আছে এই ডিজাইনটা আমি চলে এলো। এবার এখানে পার্সেন্টেজ দেখা যাচ্ছে না, তাহলে কী করতে হবে? এটাকে সিলেক্ট করতে হবে, মানে এটাকে সিলেক্ট মানে এখানে ক্লিক করতে হবে, এটাকে এনেবল করে রাখতে হবে। এইখানে
এই ডিজাইনের মধ্যে এখানে এখানে এই জায়গাটাতে অনেক কিছু আছে। এরকম করে দেখাবে কোনোটা, কোনোটা এরকম করে দেখাবে, কোনোটা এরকম করে দেখাবে, কোনোটা এরকম করে দেখাবে। আমি যেরকম ভাবে দেখি এখানে বলে দিচ্ছি গুড এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এত পার্সেন্ট। কী করে পাবো? এবার আমি বলি। আমি এখানে তাহলে সাম করে নিতে পারি, অটো সাম করে, তাই তো? অটো সাম করে নিলাম। 163টা অ্যানিমেল আছে, তাই তো? তাহলে যদি পার্সেন্টেজ করি, তার মানে এইটা ডিভাইডেড বাই 163, তাই তো? ইন্টু 100 হবে, ইন্টু 100 এইগুলো দেখে নাও পার্সেন্টেজ নিয়েছি কিনা। 21, 14, 29, 34, ওই 34 পয়েন্ট সামথিং ওদেরকে 35 করে দিয়েছে, 21.34 রাউন্ড ফিগারে করে দিয়েছে। এই তো হচ্ছে পাই চার্ট। আর আর কি আছে? কোরিলেশন রিলেশন পাই চার্ট, কি টেস্ট, যে টেস্টও একই জিনিস, হিস্টোগ্রাম দেখলাম, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখলাম।